আগের ক্লাসে আমরা ভৌমজলের কাজ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ সে সম্পর্কে সে অধ্যায়েরই ক্ষয়জাত কার্স্ট ভূমিরূপ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করছি প্রত্যেকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং সেই অধ্যায় থেকে কয়েকটা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি গ্রুপে, সবাই সেগুলো রেডি করে নাও। আর এখনও পর্যন্ত যারা রেডি করোনি তারা জলদি জলদি সেগুলো রেডি করে নাও। আজকে ওই ভৌমজলের কাজ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ তারই অন্তর্গত সঞ্চয়জাত কার্স্ট ভূমিরূপ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ক্ষেত্রে সঞ্চয়জাত কার্স্ট ভূমিরূপের অন্তর্গত তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিশেষ বিশেষ ভূমিরূপগুলো রয়েছে সে সম্পর্কে জেনে নিব। ঠিক আছে, দেখো প্রথমে এই সঞ্চয়জাত কার্স্ট ভূমিরূপের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে স্ট্যালাকটাইট। তাহলে প্রথমেই জেনে নেব যে স্ট্যালাকটাইট কাকে বলা হয়। তাহলে পুরোটাই কার্স্ট অঞ্চল অর্থাৎ চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলন্ত ক্যালসিয়াম কার্বনেটের যে স্তম্ভ, সেই স্তম্ভকে বলা হয় স্ট্যালাকটাইট। এবার এই স্ট্যালাকটাইট সৃষ্টি হয় কীভাবে তো জেনে নেব। এক্ষেত্রে চুন মিশ্রিত যে জলীয় দ্রবণ চুনাপাথরের গুহার যে ছাদ বা দেওয়াল মধ্যস্থ কোনো ফাটল, সেগুলো দিয়ে কী হয় চুয়ে চুয়ে নিচের দিকে নামতে থাকে। এবার এরূপ ঝুলন্ত যে ফোঁটা, সেই ফোঁটার জল যদি বাষ্পীভূত হয় সেখানে কি ক্যালসিয়াম যে কার্বনেট সেটা ধীরে ধীরে জমতে থাকে। এবার এই ক্যালসিয়াম কার্বনেটের যে গুহার ছাদ থেকে দীর্ঘ অনেক স্তম্ভের মতো নিচের দিকে যদি ঝুলে থাকে এবং ঝুড়ির মতো যদি মনে হয় দেখতে, তাকে আমরা স্ট্যালাকটাইট বলছি। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে চুন মিশ্রিত জল, জলীয় দ্রবণ সেখান থেকে চুয়ে চুয়ে নিচের দিকে নামছে কোনো ফাটল বরাবর বা দেওয়াল দিয়ে। এবার ওই ঝুলন্ত ফোঁটার জল, সেখান থেকে জলটা জলীয় বাষ্পটা কি হচ্ছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে এবং সে ক্যালসিয়াম কার্বনেট ধীরে ধীরে জমতে থাকছে। এবার এই কঠিন ক্যালসিয়াম কার্বন যখন দীর্ঘ স্তম্ভের মতো নিচের দিকে স্তম্ভের মতো কি হচ্ছে ঝুলে থাকছে, একেই স্ট্যালাকটাইট বলছি বা এভাবে স্ট্যালাকটাইট গঠিত হয়। এবার এর তো কয়েকটা বৈশিষ্ট্য দিকে আমি লক্ষ্য করি। দেখো এগুলো কি গুহার ছাদ থেকে মেঝের দিকে ঝুলে থাকছে, তারপরে কি স্ট্যালাকটাইট চুনাপাথরের ছাদের দিকে মোটা ও মেঝের দিকে ধীরে ধীরে তীক্ষ্ণ হয়। আর কি বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্য মোটামুটি তোমাদের লক্ষ্য করবে। ঠিক আছে, দেখো এগুলো কি, প্রথমটা হচ্ছে কি উপরের দিকটা মোটা থাকে, নিচের দিকটা সরু এবং মেঝের দিকে তীক্ষ্ণ হয়, তো উপর থেকে এগুলো ঝুলতে থাকে। এবার ভারতের কোথায় কোথায় লক্ষ্য করা যায়, ভারতের মোটামুটি এগুলো কুমায়ুন যে হিমালয় অঞ্চল, সেই কুমায়ুন হিমালয় অঞ্চল, এছাড়া পাঁচমারি, বোরা গুহালু, বাইরে যেমন যুগোস্লাভিয়ার দিনারিক আল্পস পর্বত অঞ্চলে এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড, সেখানে যে কার্স্ট অঞ্চল রয়েছে সেখানে এই জাতীয় ভূমিরূপ লক্ষ্য করা যায়। ঠিক আছে, বোঝা গেল। তাহলে স্ট্যালাকটাইটে কি, যদি এক কথায় বলা হয় স্ট্যালাকটাইট গুহার ছাদ থেকে সেগুলো নিচের দিকে ঝুলতে থাকবে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় যে ভূমিরূপ সেটা হচ্ছে স্ট্যালাগমাইট। এটা কি, এটা ঠিক বিপরীত। ওগুলো যেমন উপর থেকে নিচের দিকে ঝুলতে থাকে, এগুলো ঠিক কি হয় দেখো, চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহার মেঝেতে জমতে থাকা বা উপরের ছাদের দিকে বিস্তৃত চুনের যে স্তম্ভ তাকেই স্ট্যালাগমাইট বলে। ঠিক আছে, কীভাবে সৃষ্টি হয় তাহলে এটা সৃষ্টি হচ্ছে চুনাপাথরের যে গুহার ছাদ, সে ছাদ থেকে জলীয় দ্রবণের কিছু অংশ মেঝেতে পড়ে যায়। এবার ওই জলীয় যে দ্রবণ, সেই জলীয় দ্রবণের জল বাষ্পীভূত হচ্ছে, সেই বাষ্পীভূত হওয়ার পর মোটা চুনের স্তম্ভ মেঝে থেকে উপরের দিকে ক্রমশ ধীরে ধীরে বাড়তে থাকে, অর্থাৎ উচ্চতা সেটা বৃদ্ধি হতে থাকে। ঠিক আছে, এইভাবেই স্ট্যালাগমাইট সৃষ্টি হয় বা গঠিত হয়। এবার এর কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি কি বৈশিষ্ট্য দেখো, কার্স্ট অঞ্চলে গুহাতল থেকে উপরের দিকে স্ট্যালাগমাইট উত্থিত হয়, অর্থাৎ উপর থেকে যে জলীয় দ্রবণ চুনাপাথর মিশ্রিত জলীয় দ্রবণ নিচে পড়ছে, সে নিচে পড়ার পর সেখান থেকে জলীয় বাষ্পটা বাষ্পীভূত হচ্ছে এবং ধীরে ধীরে সঞ্চিত হয়ে হয়ে তার উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে,
তারপর স্ট্যালাগমাইট গুহার মেঝে থেকে উপরের দিকে স্তম্ভের ন্যায় সেগুলো কি হয়, দণ্ডায়মান থাকে। ঠিক আছে, তারপরে ক্রমাগত এভাবে দ্রবণ সঞ্চয়ের ফলে স্ট্যালাগমাইটের যে উচ্চতা সেটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই হচ্ছে স্ট্যালাগমাইট। বোঝা গেল যে এক কথায় বলে স্ট্যালাগমাইট কি, যে উপর থেকে নিচে যখন ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ জলীয় দ্রবণ নিচে পড়ছে, সেখান থেকে জলীয় বাষ্প বাষ্পীভূত হয়ে যাচ্ছে, সেখানে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত হয়ে হয়ে স্তম্ভের মতো সেগুলোকে দণ্ডায়মান হয়ে অবস্থান করছে, তাকে আমরা স্ট্যালাগমাইট বলবো। ঠিক আছে, কোথায় কোথায় লক্ষ্য করা যায় এগুলো? স্ট্যালাগমাইট ফ্রান্সের যে গুফরে বার্জার, সেই গুফরে বার্জারে লক্ষ্য করা যায়। এছাড়া যুক্তরাষ্ট্রের ম্যামথ গুহা, কার্লসবার্গ গুহা, তারপরে বিহারের যে সাসারাম, সেই সাসারামের গুপ্তেশ্বর যে গহ্বর, সেই গুপ্তেশ্বর গহ্বরে এই ধরনের অনেক স্ট্যালাগমাইট লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইটের পার্থক্য তোমরা ধীরে করে রাখবে। এক্ষেত্রে পার্থক্যটা অনেক সময় পরীক্ষায় আসতেও পারে। ঠিক আছে, তাহলে স্ট্যালাকটাইটটা কি, সেগুলোকে উপর থেকে ঝুড়ির মতো ঝুলতে থাকে গুহার উপর থেকে। আর স্ট্যালাগমাইটটা হচ্ছে কি, চুনাপাথরের যে গুহা, সে গুহার মেঝেতে ধীরে ধীরে সঞ্চয়ের ফলে উপর দিকে উচ্চতা বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তারপরে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আরো এক ধরনের বিশেষ যে সঞ্চয়জাত কার্স্ট ভূমির উপর অন্তর্গত, সেটি হচ্ছে গুহা স্তম্ভ, যেটা ইংরেজিতে বলা হয় কেভ পিলার্স। ঠিক আছে, এবার স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের সঙ্গে সম্পর্কযুক্ত এটাও কাকে বলা হয়? গুহার ছাদের স্ট্যালাকটাইট আর মেঝেতে কি সৃষ্টি হয়েছিল? স্ট্যালাগমাইট। এইভাবে ধীরে ধীরে যখন দুটি যখন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছে, তখন তাকে গুহা স্তম্ভ বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে গুহার ছাদের স্ট্যালাকটাইট আর গুহার মেঝেতে যে স্ট্যালাগমাইট সৃষ্টি হয়েছিল আগেই, সেই দুটোর যখন পরস্পর বৃদ্ধি পাচ্ছে, পরস্পরের মধ্যে সংস্পর্শে চলে যাচ্ছে এবং কি হচ্ছে, শেষ অবধি সেগুলো মিলিত হচ্ছে, সে মিলিত হয় এই বিশেষ ধরনের যে ভূমিরূপ, তাকে বলা হচ্ছে গুহা স্তম্ভ। ঠিক আছে, এবার সৃষ্টি হচ্ছে কিভাবে দেখো। এক্ষেত্রে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট এর যে উচ্চতা 2 থেকে 3 ইঞ্চি বৃদ্ধি পেতে প্রায় তোমার 2 থেকে 6,000 বছর সময় লেগে যায়। এবার এই কার্স্ট গুহায় গুহা স্তম্ভ তৈরিতে প্রায় আনুমানিক 30 থেকে 40,000 বছর সময় লেগেই যায়। ঠিক আছে, এইভাবে দেখো স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট পরস্পর মিলিত হয়ে কি সৃষ্টি হচ্ছে? গুহা স্তম্ভ। কোথায় লক্ষ্য করা যায়? ভারতে লক্ষ্য করো, সেখানে দেরাদুনের তপকেশ্বর, তারপরে রয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জি, ছত্তিশগড়ের পাঁচমারি, এছাড়াও যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূল এবং অস্ট্রেলিয়ার ব্লু পর্বতযুক্ত যে কার্স্ট অঞ্চল রয়েছে, সেখানেও এই ধরনের বিশেষ ভূমিরূপ অর্থাৎ গুহা স্তম্ভ লক্ষ্য করা যায়। ঠিক আছে, তারপরে আরো এক ধরনের বিশেষ যে ভূমিরূপ, সেটা বাংলায় বলা হয় পাতন স্তর আর ইংরেজিতে বলা হয় ড্রিপ স্টোন। ঠিক আছে, এবার কাকে বলা হয় পাতন স্তর? দেখো, গুহার ছাদ থেকে চুনাপাথরের যে দ্রবণ, সেই ফোঁটা রূপে যখন মেঝেতে বা দেওয়ালে জমা হচ্ছে, তখন এইভাবে বিশেষ যে বৈশিষ্ট্যপূর্ণ যে ভূমিরূপ সর্বপ্রথম 1930 সালে যে উইলিয়াম মরিস ডেভিস বা যাকে বলা হয় WM ডেভিস, তিনি এর নামকরণ করেছিলেন, সেটা বলা হচ্ছে ড্রিপ স্টোন। ঠিক আছে, এবার অনেক ক্ষেত্রে মনে করা হয় যে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, গুহা স্তম্ভ, তারপরে হেলিকটাইট, এগুলোকে পরস্পর মিলিত হয়েই এই একত্রেই ড্রিপ স্টোন সৃষ্টি করে থাকে। ঠিক আছে, আবার অনেক অনেক ভূতত্ত্ববিদ এই জাতীয় যে সম্মিলিত ভূমিরূপ অর্থাৎ একত্রে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হেলিকটাইট, গুহাস্তম্ভকে আবার কেভ ট্রাভার্টাইন বলেছেন আর কি। ঠিক আছে, এবার এই ড্রিপ স্টোন ভূমিরূপ কোথায় কোথায় লক্ষ্য করা যায়? এটি সাধারণত যুগোস্লাভিয়ার যে কার্স্ট অঞ্চল, সেই যুগোস্লাভিয়ার কার্স্ট অঞ্চল লক্ষ্য করা যায়।
অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে যে নিউ সাউথ ওয়েলস সেখানে লক্ষ্য করা যায়। তারপরে ভারতের পাঁচমারি, তারপরে চেরাপুঞ্জি, দেরাদুনের তপকেশ্বর, এখানেও ড্রিপ স্তর বা পাতল স্তর লক্ষ্য করা যায়। এই যে চারটে ভূমিরূপ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এছাড়াও আরো যে বিশেষ মানে অন্যান্য ভূমিরূপ যেগুলো লক্ষ্য করা যায় এই সঞ্চয়জাত কার্স্ট ভূমিরূপ, সেগুলোর মধ্যে আছে হেলিকটাইট, গ্লোবুলাইট, ড্রেপ, হেলিগমাইট, এগুলো বিশেষ বিশেষ। তাহলে এখানে এক এক কথায় আমরা জেনে নেব হেলিকটাইট কাকে বলে। দেখো, চুনাপাথরের গুহার মধ্যে অনেক অস্বাভাবিক আকৃতির বা এরকম অস্বাভাবিক আকৃতির হতে পারে, সেটা ভঙ্গির আকৃতির হতে পারে, ঠিক আছে, অনেক মূর্তি গড়ে ওঠে, এদের একত্রেই হেলিকটাইট বলা হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ গুহাতে চুনাপাথরের যে জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণ সেগুলো কি হচ্ছে উলম্বভাবে সঞ্চিত না হয়ে কখনো কখনো কি হয় তির্যকভাবেও সঞ্চিত হয়। তাহলে এইভাবে তির্যকভাবে বা বিশেষ আকৃতি ও ভঙ্গির যে মূর্তির মতো দেখতে মনে হয় একেই হেলিকটাইট বলা হয়। তারপরে সেই হেলিকটাইট যদি গোলাকার হয়, ছোট আকৃতির ছোট গোলাকার হয়, তাকে আবার গ্লোবুলাইট বলা হয়। এবার যখন একত্রে একাধিক স্ট্যালাকটাইট পাশাপাশি অবস্থান করে, সেই একাধিক স্ট্যালাকটাইট পাশাপাশি অবস্থান করলে তাকে আবার ড্রেপ বলা হয়, ঠিক আছে। তারপরে গুহার মেঝে থেকে বিভিন্ন দিকে বিস্তৃত যে অবয়ব, সে অবয়বকে আবার হেলিগমাইট বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এই অন্যান্য ভূমিরূপের মধ্যে এগুলো তোমরা দেখে রাখবে, ঠিক আছে। দেখো, এই কার্স্ট অঞ্চলে যে বিশেষ ভূমিরূপ, সেই ভূমিরূপের ছবিটা দেওয়া এখানে রয়েছে। একটা কার্স্ট গুহার ছবি দেওয়া আছে। দেখো, উপর থেকে নিচের দিকে অনেক ঝুড়ির মতো ভূমিরূপ অর্থাৎ ঝুলন্ত অবস্থায় রয়েছে, যেগুলো হচ্ছে স্ট্যালাকটাইট। তারপরে এদিকে লক্ষ্য করো, বাঁ দিকে এবং ডান দিকে দুই দিকে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট, অর্থাৎ গুহার মেঝেতে দেখো জলীয় দ্রবণ সঞ্চিত হয়েছে, সঞ্চিত হয়ে থেকে জলীয় বাষ্প সেখানে বাষ্পীভূত হয়েছে। বাষ্পীভূত হওয়ার পর ক্রমশ এভাবে ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয়ের ফলে তার উচ্চতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং কিছু সময় পর এই স্ট্যালাকটাইট এবং গুহার মেঝেতে থাকা স্ট্যালাগমাইট পরস্পর সংযুক্ত হয়ে গুহায় স্তম্ভ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে এই ছবিটা তোমরা ভালো করে দেখে রাখো। হ্যাঁ, এইখান থেকে যে বিশেষ প্রশ্ন তোমাদের আসতেই পারে সেটা হচ্ছে, হয়তো সেখানে দুটো ভূমিরূপ দিল, একটা হয়তো স্ট্যালাকটাইট আর একটা হয়তো ড্রিপস্টোন। যে স্ট্যালাকটাইট ও ড্রিপস্টোন কিভাবে সৃষ্টি হয়, এর বৈশিষ্ট্য চিত্র সহ আলোচনা করো। 5 নম্বর আসতে পারে বা 4 নম্বর আসতে পারে, ঠিক আছে, বা একসঙ্গে আসতে পারে যে কার্স্ট অঞ্চলের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। 7 নম্বরে আসতে পারে। তখন কি করবে তোমরা, এই চারটে যে বিশেষ ভূমিরূপ তো দিতেই হবে, দিয়ে এই ছবিটা তোমরা সেখানে উল্লেখ করবে এবং অন্যান্য বিশেষ ভূমিরূপের মধ্যে 2-3টে তোমরা সেখানে 1 লাইন করে 2 লাইন করে তাদের সংজ্ঞাটা লিখে দিবে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আজকের কার্স্ট অঞ্চলে যে সঞ্চয়িত বিশেষ ভূমিরূপ। তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের প্রথম যে অধ্যায় অর্থাৎ জিওমরফিক প্রসেস, এক্সোজিনাস প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম, তার অন্তর্গত ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস অর্থাৎ ভৌমজলের কাজ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, সেই অধ্যায়টা তো মোটামুটি কমপ্লিট হলো। এর পরবর্তীতে আমরা ম্যারিন প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস অর্থাৎ সমুদ্র তরঙ্গের কাজ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পেরেছ। এর পরেও যদি কারো কোনো প্রশ্ন, কোনো দ্বিধা থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, তোমরা গ্রুপে পোস্ট করবে, সেগুলোর অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আজকে আপাতত এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘরেই থেকো, ঠিক আছে।